আজকে শিং এবং মাগুর মাছ পর্বে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো যে প্রতি শতকে 7 মণ 8 মণ 10 মণ মাছ উৎপাদনের যে কৌশল, আমরা যে দেখছি অ্যাভেলেবেল এত মাছ উৎপাদন করছে অধিক ঘনত্বে, এটা কিভাবে করছে সেই কৌশলটা নিয়ে আলোচনা করব। কারণ আজকে বিকেলে হঠাৎ করেই একটা এই শিং মাছ হারভেস্টিং ভিডিওর একটা নোটিফিকেশন আমার কাছে আসে। তো আমি কখনো এই জাতীয় ভিডিও না দেখলেও আজকে কেন জানি ভিডিওটা টাচ করলাম দেখার জন্য, যে দেখি আসলে রহস্যটা কী। তো ভিডিওটা দেখতে গিয়ে আসলে এর পিছনের যে রহস্যটা সেটা আমি উদ্ঘাটন করে ফেলেছি, মনে হয় উদ্ঘাটন করতে পেরেছি। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে 55 থেকে 60 টাকার ভিতরে 30 থেকে 32% আমিষ সমৃদ্ধ শিং মাগুর মাছের খাদ্য কিভাবে তৈরি করবেন। তো শিং মাগুর মাছের খাদ্য তৈরির মধ্যে একটু ভিন্নতা রয়েছে, কারণ অন্য মাছের খাদ্য তৈরির যে কলা কৌশল আর শিং মাছেরটা একটু আলাদা। কারণ যেহেতু শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা এর আঁশ নাই, তো আঁশবিহীন মাছের খাদ্য তৈরি করতে গেলে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয়। প্রথমত, আঁশবিহীন মাছে খুব দ্রুত ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল যে প্রবলেমগুলো এসে থাকে, এটা যাতে না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হয়। এবং মাছের দেহে যেন সুঠাম দেহের অধিকারী হয়, অর্থাৎ মাছের দেহে যাতে তার দেহ পরিচালনা করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য তার খাদ্যের ভিতরে কিছুটা তেল এবং চর্বি জাতীয় পদার্থ থাকতে হয়। তার রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন এ, সি এরকম কিছু ভিটামিনস ওই খাদ্যের ভিতরে বিদ্যমান থাকতে হয়। এবং মাছের রঙটা যাতে একটু উজ্জ্বল এবং চকচকে হয়, এবং মাছের দেহটা যাতে একটু স্ট্রং হয়। কারণ অনেক সময় শিং মাছ মাগুর মাছ অনেক সময় দেখা যায় যে জীবিত মাছ, কিন্তু মাছটা খুব একটা চঞ্চল না, একটু থলথলে কেমন জানি, কিন্তু যাতে মাছটা খুব চঞ্চল হয়, স্ট্রং হয়, এই কিছু কিছু বিষয় খেয়াল রেখে আপনার শিং মাগুর এবং গুলশা পাবদা ট্যাংরা এর খাদ্যটা তৈরি করতে হয়। তাহলে এখন বলতে পারেন যে 55 থেকে 60 টাকায় খাবার তৈরি করে আর কোম্পানির 1 কেজি খাবারের দাম এত, তাহলে এত ব্যবধানটা কেন? হ্যাঁ, ব্যবধানটার কারণ আছে। কারণ কোম্পানি তার সেট আপ, তার লোকবল, তার উৎপাদন কস্ট সব কিছু মিলিয়ে তার যে কস্ট, এরপরে তার প্রফিট, সেটাও তো এই মালের উপরে আসবে। তারপরে ডিলারের কাছে যাবে, সেখানে ডিলারের প্রফিট, সাব ডিলারের প্রফিট, একদম কৃষক পর্যন্ত পৌঁছা, যার জন্য কষ্টটা একটু বেশি পড়ে থাকে। কিন্তু কোম্পানি যেসব কাঁচামাল খাদ্য তৈরিতে ব্যবহার করে থাকে, এই কাঁচামালগুলো আমাদের চারপাশে যা কিছু আছে সেখান থেকেই তারা এটা ব্যবহার করে থাকে। আমরা কোন উপাদানের ভিতরে কত পার্সেন্ট প্রোটিন আছে বা কার্বোহাইড্রেট আছে, আঁশ আছে, তেল আছে, এগুলো আমরা জানতে চাই না, জানার ইচ্ছাটা আমাদের কম, এজন্য আমরা জানি না। কিন্তু আমরা যদি জেনে বুঝে এভাবে তৈরি করি, তাহলে আমাদের এক খুব উন্নত মানের একটা খাবার তৈরি করতে 55 থেকে 60 টাকার বেশি বর্তমান বাজারে এর বেশি কোনোভাবে পড়বে না। কারণ যেহেতু বাজারে একটু ঊর্ধ্বগতি, এখন সব কিছুর দাম বেশি, সেক্ষেত্রেও এর বেশি পড়বে না। তো আমরা যদি শিং মাছের 30 থেকে 32% আমিষ সমৃদ্ধ খাবার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমত ভাবতে হবে প্রোটিন, যে আমিষের পরিমাণটা কোন খাবারে বেশি আছে, কোনটা দিয়ে আমি তার মাছের দ্রুত বৃদ্ধিটা নিশ্চিত করার জন্য আমিষের পরিমাণটা মিক্স করব। দ্বিতীয় পর্যায়ে ভাবতে হবে যেহেতু আঁশবিহীন মাছ, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কোন উপাদানে তো আছে। তৃতীয়ত, তার তেলের যে চাহিদাটা সেটা কিভাবে পূরণ হবে, এবং তার দেহে চামড়ার নিচে এবং মাংসের পরতে পরতে কিভাবে চর্বি ধরানো যায়, যাতে মাছটা দেখতেও একটু সুঠম দেহের হবে, আকর্ষণীয় হবে, খেতেও সুস্বাদু হবে,
এবং তার রঙটা যাতে একটু গ্লেসি হয় এবং মাছটা স্ট্রং হয়। তো মাছটাকে যদি একটু স্ট্রং করতে হয় তাহলে আমাদের সেখানে যে উপাদানটা ব্যবহার করতে হবে সেটা হলো সরিষার খোল অথবা রেপসিড। কারণ যারা সরিষার খোল এবং রেপসিড খাদ্যে বেশি পরিমাণ ব্যবহার করেন বা এ দিয়ে তারা মাছ চাষ করে থাকেন, তারা দেখবেন যে মাছের রঙটা একটু কালচে হয়, কিন্তু মাছের প্রাণ চাঞ্চল্যতা সে খুব স্ট্রং থাকে, তার বডিটা খুব স্ট্রং থাকে। এজন্য আমরা 10% সরিষার খোল অথবা রেপসিড আমরা নিতে পারি। এবং মাছের তেলের যে ঘাটতিটা, তেলের চাহিদাটা পূরণ করার জন্য আমরা 20% নিতে পারি ব্র্যান্ড, সেটা হোক দেশি ব্র্যান্ড বা হোক অটো ব্র্যান্ড। এরপরে তার দেহে একটু চর্বি ধরানোর জন্য, যাতে মাছটা দেখতে একটু নাদুস নুদুস হয় এবং খেতেও সুস্বাদু হয় এবং এটা ক্ষতিকর না, সেজন্য আমরা ব্যবহার করতে পারি একটা ডাল। মাছের রঙটা উজ্জ্বল করার জন্য সেখানেও আমরা সয়াবিন খোল এবং আর একটা প্রজাতির ডাল আমরা ব্যবহার করতে পারি। এতে আমাদের আমিষের চাহিদা পূরণ হবে এবং আমরা ঠিক সুষম বন্টনে সুষমভাবে আমরা একটা ন্যাচারাল শেইপের সুন্দর একটা মাছ আমরা উৎপাদন করতে পারবো। তো এজন্য আমরা যদি সয়াবিনের খোল, অ্যাঙ্কর ডাল, মুসুর ডাল, সরিষার খোল, গমের ভুসি এবং অটো ব্র্যান্ড অথবা দেশি ব্র্যান্ড, এখানে ভুট্টা ব্যবহার করাটা শিং মাছের ক্ষেত্রে মোটেই সমীচীন হবে না। এবং সাথে কিছুটা শুটকি, যারা শুটকি ব্যবহার করতে পারবেন না এটা বাধ্যতামূলক না। কারণটা হলো যে প্রাণীজ আমিষ যত দিন বাড়তে থাকে, মানে শুকনো অবস্থায় শুটকির কথা বলছি, এর আমিষের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। প্রতি মাসে 4 থেকে 5% আমিষের পরিমাণটা কমে যায়, নষ্ট হয়ে যায়। সংরক্ষণের জন্য আমরা স্বাভাবিকভাবে একটা পলির বস্তায় আটকে যদি আমরা নর্মাল একটা জায়গায় আমরা রেখে দিই ঘরের ভিতরে, তাহলেও প্রতি মাসে 4-5% করে এর আমিষের পরিমাণটা কমতে থাকবে, এটা পরীক্ষিত। আর উদ্ভিজ্জ আমিষ যেটা আছে সেটা যদি কয়েকটা আমিষকে একত্রিত করা হয়, 4-5টা আমিষকে বা 3-4টা আমিষকে একত্রিত করা হয়, তাহলে এর মাত্রাটা প্রাণীজ আমিষের সমানই হয়ে থাকে। কিন্তু উদ্ভিজ্জ আমিষটা সাধারণভাবে সংরক্ষণ করলে সেখানে তার ঘাটতিটা তেমন একটা হয় না। তো এজন্য আমরা এই উদ্ভিজ্জ আমিষ দিয়ে আমরা খাদ্যটা তৈরি করতে পারি। এখানে স্বাভাবিক একটা ছক আমি করেছি, যেখানে সয়াবিনের খোল 30 কেজি, সরিষার খোল 10 কেজি, ব্র্যান্ড 20 কেজি, শুটকি 10 কেজি, অ্যাঙ্কর 15 কেজি, মসুর ডাল 5 কেজি এবং গমের ভুসি 10 কেজি। এই উপাদানে আপনার 31 থেকে প্রায় 33% প্রোটিন আসবে। দ্বিতীয় ছকে সয়াবিন 40 কেজি, রেপসিড 15 কেজি, ব্র্যান্ড 20 কেজি, অ্যাঙ্কর ডাল 10 কেজি, মসুর ডাল 5 কেজি, গমের ভুসি 10 কেজি। এতেও 31 থেকে 32.5% প্রোটিনটা আসবে। তো যারা আপনার শুটকিটা অ্যাভেলেবেল পাবেন না বা যারা এটা ব্যবহার করতে চান না, আমি ওটার পক্ষপাতী না, তারা সেখানে কিছুটা সয়াবিনের খোলটা বাড়াতে পারেন। কারণ সয়াবিনের খোলে আমিষের পরিমাণটা হলো 42 থেকে 44 এবং এই খাদ্যের সাথে যদি আপনি কিছুটা পরিমাণে, অর্থাৎ প্রতি 100 কেজি খাদ্যে 2 কেজি লবণ, সেটা অবশ্যই লুজ লবণ, কোনো আয়োডিনযুক্ত লবণটা হলে চলবে না, এটা যদি মিক্স করেন তাহলে এই খাদ্যে যদি কোনো ফাঙ্গাল জনিত প্রবলেম থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা খাওয়ার জন্য মাছের যে হজম প্রক্রিয়াটা সেটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তো সাথে যদি একটু চিটাগুড় বা রাপ এটাকে একটু হালকা কিছু দিয়ে নেন, মিক্স করে নেন, তাতে খাদ্যের গুণগত মানটা আরও বেশি বেড়ে যাবে। এবং যদি সপ্তাহে একদিন এই রেগুলার খাবারটাই কিছু পরিমাণে ইস্ট একটু কুসুম গরম পানিতে দিয়ে
একটু মোলাসেস দিয়ে লাইভ করে তারপরে খাবারটা 24 ঘন্টা ফার্মেন্ট করে যদি সপ্তাহে একদিন খাওয়ান, তাহলে এ খাবারের গুণগত মানও বাড়বে, জুপ্লান্টনের পরিধিও বাড়বে, পরিমাণটা বাড়বে, এবং মাছের যে হজম প্রক্রিয়াটা সেটাও খুব তাড়াতাড়ি হবে। কারণ যে কোনো ফার্মেন্টেড খাবারই ডাইজেশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে। এখন এই যে বললাম যে শতকে 8 থেকে 10 মণ মাছ উৎপাদন, তো আমি যে ভিডিওটা আজকে দেখেছি, তো ভিডিওটা দেখতে গিয়ে হঠাৎ করে মাঝখানে আমি আটকে গিয়েছি। কারণ চাষির যে বক্তব্য, সে 3 দিনে যে পরিমাণ মাছ, মানে যত মণ মাছ বিক্রির যে হিসাবটা দিল এবং মাছের যে বাজার দর যেটা, অর্থাৎ প্রতি মণ সে কত টাকায় বিক্রি করেছে এবং এই 3 দিনে সে কত মণ মাছ বিক্রি করেছে, পরে যখন সে বলল যে এই 3 দিনে তার টোটাল বিক্রির পরিমাণটা কত টাকা, তখনই আমার খটকাটা লাগলো। আমি ক্যালকুলেটরটা চেপে দেখলাম যে তার প্রতি মণের মূল্য, তার এযাবৎকাল টোটাল যে মাছ বিক্রি করেছে তার বাজার মূল্য এবং তার টোটাল বিক্রয় করা যে তার প্রাপ্তি যে টাকাটা সে বিক্রয় করে পেয়েছে, তার মধ্যে বিশাল একটা ব্যবধান, অনেক বড় গ্যাপ। তো আমি পুরো ভিডিওটা দেখলাম এবং সেখানে অনেক কম, প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার একটা গ্যাপ। তো পরে দেখলাম যে সে ওই জায়গাতে কতটুকু রেনু ছেড়েছে, সেখান থেকে কত লক্ষ রেনু সে বিক্রি করেছে এবং তার চাষে এখন কি পরিমাণ আছে, তাতে তার কত টাকা সে বিক্রি করতে পারবে, কত টাকা তার লাভ হবে, সে বিশাল এক অ্যামাউন্ট। তো আমি দেখলাম যে আমরা সাধারণত জানি যে শিং এবং মাগুর মাছ এর ডিম যখন পরিপক্ক হয়, একটা মাছ থেকে 7 থেকে 8 গ্রাম ডিম আমরা শিং মাছ থেকে পেতে পারি এবং প্রতি 1 গ্রাম ডিম যদি আমরা গণনা করি তাহলে 90 থেকে 110 পিস, এর বেশি কখনোই হবে না। এটা গণনা কর। সব ডিম তো হ্যাচিং হয় না, ফুটে না, কিছু ডিম নষ্ট হয় এবং রেনু হওয়ার পরে 30 থেকে 40% রেনু টেকে না, রেনু থেকে ধানি হওয়া পর্যন্ত, এবং ধানি থেকে ফিঙ্গারলিং পর্যন্ত আরও মিনিমাম 20% রেনু মারা যায়। তার মানে 1 কেজি ডিমে আমরা 20 থেকে 40 হাজার পর্যন্ত টেকসই রেনু আমরা পেতে পারি। তা আমি ওই চাষির কথায় ধরে নিলাম তার একটা ডিমও নষ্ট হয়নি, সব ফুটেছে এবং যত রেনু সে ছেড়েছে তার সব রেনু টিকেছে। তো নর্মালি যদি আমরা 100 গ্রাম ডিম থেকে শিং মাগুর মাছে 5 থেকে 5,500 রেনু আমরা পেয়ে থাকি, তাহলে আমার 1 কেজি ডিমে কত আসবে? 50,000। আর ওই চাষির যদি সমস্ত রেনু টিকে থাকে, তাহলেও যদি আমি 1 গ্রাম ওয়েটে যদি আমি 100 পিস ডিম ধরি, তাহলে তার 1 কেজি রেনুতে হবে 1 লক্ষ। এই 1 লক্ষ সবই বেঁচে গেছে, তার 30-40 হাজার টেকেনি, তার সব টিকে গেছে। তো যদি আমি এই 50 বা 40 হাজারের হিসাব ধরি, তাতে সে যে পরিমাণ রেনু বিক্রয়ের কথা বলেছে সে পরিমাণ রেনু তার পুকুরেই থাকার কথা না, মানে সে আরও হয়তো প্রায় লক্ষাধিকের কাছাকাছি রেনু সে ধার করে বিক্রি করেছে, হিসাবটা এমন। আর যদি ধরে নিই তার সব ডিম হ্যাচিং হয়েছে, তার একটা রেনুও মরেনি, তাহলেও তাতে যে পরিমাণ রেনু তার উৎপাদন হওয়ার কথা সব টেকার পরে, তাতে সে যে রেনু বিক্রি করেছে তারপর যে রেনু তার থেকেছে আছে, যেটা সে চাষ করেছে, তাতে যদি তার 15টাই কেজি হয়, সে 15টাই কেজি বিক্রি করছে, যদি 15টাই কেজি হয়, তাতে তার সেই যে পরিমাণ মাছ থাকার কথা তাতে যত কেজি মাছ আসবে এবং তার বিক্রয় মূল্য, তার ওই বিক্রয় মূল্য হিসাব করে ওই অনুসারে যত আসবে, তার সাথে তার টার্গেট এর কোনো সম্পর্ক, কোনো মিল নাই। তাই সাধারণত আমাদের সাধারণ চাষি যারা রয়েছে, তারা
এই ভিডিওগুলো দেখে, মাছ দেখে এবং কথা শুনে তারা অনেকটা ইমোশনের বশে তারা এই বিপথে তারা পা বাড়ায়। তো এই যে কুচক্রী মহল, এই মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, মানুষের পরিশ্রম করা অর্থ, এই সব যে ধ্বংস করে ফেলে নিজের সামান্য কিছু স্বার্থের জন্য, এই সব দুষ্কৃতিকারী যারা রয়েছে, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা নিজেরা হিসাব করবেন যে আসলে কি হওয়া উচিত, কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনারা একটু ভিডিওর মাঝখানে তাদের কথাগুলো একটু ক্যালকুলেট করে দেখবেন যে আসলে আপনার হিসাবের সাথে মিলছে কিনা। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আদৌ শতকে 8 মণ 10 মণ মাছ কোনো দিনও এই পৃথিবীতে সম্ভব না। যদি মঙ্গল গ্রহে গিয়ে করে তাহলেও কোনোদিন করা সম্ভব না। সে যত এয়ারেটর বসাকার যা করুক, যত আধুনিক টেকনোলজি ব্যবহার করুক, অসম্ভব, কোনোদিন সম্ভব না। কিন্তু তারা দেখাচ্ছে, এতে আমাদের সাধারণ উদ্যোক্তারা, সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আপনারা হিসাব নিকাশ করে আপনারা মাছ চাষে আগান এবং লাভবান হন। এবং আমি বলবো যে হাতে তৈরি উপাদান যেটা আপনি নিজে ক্রয় করছেন, নিজে জানছেন এবং নিজের মাছকে খাওয়াচ্ছেন, এভাবে কম মূল্যে খাইয়ে আপনারা লাভবান হন। আপনাদের মাছ চাষ এগিয়ে যাক, ভালো হোক।